ভাই যে পাকিস্তানের ফ্রেন্ডস কিছুদিন আগে ভারত নিয়ে সেটেল করতে আসলো যে ভারত সেমিফাইনালে যাইতে পারতো না, ভারতের সমস্যা হইব বা ভারত সেমিফাইনাল থেকে বাদ হয়েছে গেছে গা এই সাউথ আফ্রিকাকে ম্যাচ হারার পরে সে পাকিস্তানের টিমকে নাগরিকরা কিন্তু বর্তমানে এবার সেম সিচুয়েশন ফেস করতেছে। গতকালকে ইংল্যান্ডের সঙ্গে পাকিস্তান যে হারছে, অর্থাৎ পাকিস্তানের অবস্থা এখন ইফস অ্যান্ড বাটস কন্ডিশনের মতন হয়ে গেছে গা। তো পাকিস্তানের মতো একটা টিম বোলিং ইউনিট খুব শক্ত, কিন্তু তাদের কোনো ইউনিট এছাড়া ফিল্ডিং হোক বা ব্যাটিং ইউনিট হোক তেমন কিন্তু সেরকমইও না। আর কী কারণে পাকিস্তান হারছে এটাও কিন্তু আমরা ডিসকাস করব, যে মেইন পয়েন্টগুলি। তাছাড়া ইংল্যান্ডের মতো একটা টিম যেখানে 54 রানে 4 উইকেট পড়ে গেছিল গা, সে জায়গার থেকে কীভাবে ম্যাচটা ইউটার্ন করে জিততে পারছে এটাও এখানে ডিসকাস হবো। তো যাই হোক, প্রথমেই আছে টসের ব্যাপারটা। টস জিততে সিরাজ পাকিস্তানের ক্যাপ্টেন প্রথম ব্যাটিং নিছে। আমি জানি না এর ম্যানেজমেন্ট কতটুকু এটা নিয়ে আসে রেসপন্সিবল, বা তারা কী নিয়ে চিন্তা করছে। কেননা লাস্ট যে 6টা ম্যাচ খেলছে, 7টা ম্যাচ খেলছে, 7টা ম্যাচের থেকে পালিগেলের মধ্যে 6টা ম্যাচই কিন্তু যে সেকেন্ড টাইম ব্যাটিং করছে তারা জিতছে। আমরা দেখলাম অস্ট্রেলিয়া ওমানরা কিয়ারে হারাইছে এবং শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া হারছে সেকেন্ড টাইম ব্যাটিং করেছে। এখানে প্রথম নিশঙ্কা খুব সুন্দর একটা সেঞ্চুরি করছিল, অর্থাৎ সম্পূর্ণ ডিউ পড়তা ছিল এবং সেকেন্ড ব্যাটিংয়ের লেগে খুব ভালো একটা কন্ডিশন আসলো। বাট সেই জায়গার মধ্যে পাকিস্তানের ক্যাপ্টেন কইছে যে আমরা ইন্ডিয়ার সঙ্গে খেলে সে যে ভুলটা করছে, অর্থাৎ টস জিতা সে সেকেন্ড ব্যাটিং চান্স নিছিল, সেটা যাতে না করে এটা তার লেগে কিন্তু তারা এখানে ব্যাটিং দিছে। কিন্তু আলটিমেটলি তারা ভালো পজিশনে যেতে পারছে না, অর্থাৎ রানটা কিন্তু সেরকম করতে পারছে না যে জায়গার মধ্যে রানটা করার আসছিল। অর্থাৎ এন্ড অফ দ্য ইনিংসের মধ্যে 15 থেকে 20 রানের মধ্যে একটা শর্টেজ আসছিল, যার কারণে কিন্তু কালকে পাকিস্তান ম্যাচটা হারছে। তাদের একমাত্র ব্যাটসম্যান যে টপ ফর্মে আছে সাইফুদ্দিন ফারহান, সে লেভেলে খেলে গেছে 140 স্ট্রাইক রেটে। বাট তারা যে মেইন খেলাটা পিছাইছে বা ডুবাইছে, 1 নাম্বার হচ্ছে ক্যাপ্টেন্সি, 2 নাম্বার হচ্ছে বাবর আজম এবং 3 নাম্বার হচ্ছে ফিল্ডিং। এই 3টা কারণে কিন্তু তার তাছাড়া যে সালমান আগার যে ক্যাপ্টেন্সি করতো সঠিক সময়ে কোন বলারটা দিলে, যেহেতু এখানে স্পিন উইথ আসলো, ভালো টার্ন আসলো, ভালো বাউন্স আসলো, সে জায়গার মধ্যে কিন্তু সে সেরকমভাবে স্পিনাররা রোটেট করে বল করাতে পারছে না যেখানে দরকার আছিল। উসমান তারিক নো ডাউট ভালো বল করছে এবং শাহিন শাহ আফ্রিদি যে অফ ফর্ম আসলো খুব সুন্দর বল করছে এবং 4 উইকেট নিছে। কিন্তু সে শাহিন আফ্রিদির কাজ করে দিল, বাদ বাকি বলাররা কিন্তু কেউ সাপোর্ট করছে না, যার কারণে মিডল ওভারে স্পিনাররা 35 বলে 70 রান কনসিড করছে, যার মধ্যে হ্যারি ব্রুক খুব দুর্দান্ত খেলছিল। আর হ্যারি ব্রুকরে আটকানোর মতো কোনো বলারই ট্রাই করতে পারছিল না। এদিকে তারা কিপার উইকেট কিপার বারবার চিল্লাইতেছে যে একটা উইকেট লাগে একটা উইকেট লাগে, কিন্তু কোনো বলারই কিন্তু তার উইকেটটা দিতে পারছে না। তো যাই হোক, তাছাড়া হচ্ছে সেকেন্ড যখন পাওয়ার প্লে শেষ হয়েছে পাকিস্তানের যে কন্ডিশনটা আসলো, অর্থাৎ 7 ওভার থেকে 12 ওভার পর্যন্ত, সে জায়গার মধ্যে রান রেটটা কিন্তু তারা মাত্র 27 রান করছে। অর্থাৎ রান রেট যেখানে 7 বা 8-এর কাছাকাছি নেওয়ার উচিত আসছিল, উইকেট হাতে আসছিল, সাহেবজাদা ফারান ফর্মে আসলো এবং সে ভালো হিট করতে আসলো, সেখান থেকে কিন্তু তার সঙ্গে যে বাবর আজম আসলো, বাবর আজম কিন্তু সম্পূর্ণ খেলাটা এই জায়গার মধ্যে করে দিচ্ছে। যেহেতু বাবর আজম আর সাহেবজাদা ফারহান একসঙ্গে ব্যাট করতে, সাহেবজাদা ফারহান যখন তার স্ট্রাইক রেট একটু ব্যাটার আসছিল, বাবর আজমকে লেগে পারছে। বাবর আজম অনেক গেমের এক্সপিরিয়েন্স আসলো, সেখানে সে 104 রান স্ট্রাইক রেটে খেলছে। 24 বল খেললে সেটা পজিশন করছে। টোয়েন্টি ক্রিকেটের মধ্যে আজকাল আমরা ভাবতে পারি যেখানে টপ অর্ডারের ব্যাটসম্যানরা 24 বল খেললে 9 রানের মতো একটা বা 40 রানের মতো একটা স্কোর করতে পারে, সেই জায়গার মধ্যে বাবর আজম করছে মাত্র 25 রান। অর্থাৎ এই যে 15 রান, যে আমি ধরে নিই 24 বলে 40 রান করার ক্যাপেবিলিটি টপ অর্ডার ব্যাটসম্যান আছে, সেখানে যে 15 রানের একটা মার্জিন, যেখানে বাবর আজম বল খেললে সে রান করতে পারছে না, এখানে কিন্তু একটা বড় একটা নেগেটিভ পয়েন্ট আসলো, যে কারণে গতকালকে ইংল্যান্ডের কাছে পাকিস্তান হারছে। 2 নাম্বার ফিল্ডিং, যে জায়গার মধ্যে 1 রান হওয়ার কথা সেই জায়গার মধ্যে তারা 2 রান কনসিড করছে, বাজে ফিল্ডিং করছে। উসমান তারিক যে পজ অ্যাকশনে বোলিং করে, সে উসমান তারিক ক্যাচ ধরার সময় পজ অ্যাকশন করে নিছে, যার কারণে কিন্তু ক্যাচও একটা ড্রপ করে দিছে। ওই মোমেন্টে যদি ক্যাচ ধরতে পারতো তাহলে কিন্তু ডেফিনেটলি পাকিস্তান ইংল্যান্ডের একটু প্রেশার ফেলতে পারতো। বাট ইংল্যান্ড প্রথম দিকে প্রেশার থাকে সেটাও প্রথম ওভার উইকেট, তারপরে জস বাটলার আউট হয়েছে, টম বেতলা আউট হয়েছে, পরপর যে উইকেটগুলি পাইছে তারপরে কিন্তু পাকিস্তান ম্যাচের হালটা ধরতে পারছে না। সেখান থেকে সম্পূর্ণভাবে ম্যাচটা ইংল্যান্ড নিজের ফেভার করে নিয়েছে পাকিস্তান কিছু কিছু ভুলের কারণে। এইসব ভুল ম্যানেজমেন্টের ভুল, তার ব্যাটিং ইউনিটের ভুল এবং তার ফিল্ডিং ইউনিটের ভুল। ফাক্কার জামানের মতো ব্যাটসম্যান টপ অর্ডার না খেলে সে খেলতেছে 4 নম্বরে। বাবর আজমরে আগে খেলায়, বাবর আজমের আগে খেলতেছে, সে জায়গায় মধ্যে ফখর জামান যে প্লেয়ার যে পাওয়ার প্লেয়ারটা এক্সপ্লোর করতে পারতো, সেখানে সাহেবজাদা ফারহান প্রথম, তারপরে সেকেন্ড নাম্বার সাইমে, 3 নাম্বার যদি এখানে সালমান আলী আগার জায়গার মধ্যে যদি ফখর জামান পাঠাই দিত তাহলে কিন্তু একটু বেটার চান্স আসতো, কারণ ফখর জামান আমরা জানি কীরকম ডিস্ট্রাকটিভ ব্যাটসম্যান।
4 নম্বরে সালমান আলী আগা, 5 নম্বরে তো আমি হিসেব করি বাবার আজমের টিমের মধ্যে কোনো জায়গাই হয় না। আজকালকার দিনে টোয়েন্টি ক্রিকেটের মধ্যে 104 স্ট্রাইক রেটে যদি কেউ খেলে, এত এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং টোয়েন্টির মধ্যে লিডিং রানস করে, সেই ব্যাটসম্যান কী করে টিমের মধ্যে জায়গা হয়? খাজা নাফি আছে সে জায়গার মধ্যে, তারা কিন্তু খেলাতে পারতো, একটু ভালো ব্যাটসম্যান। উসমান খাওয়াজারে আরও উপরে খেলতে পারতো, কিন্তু না, তারা বাবার আজম নিয়ে সেটা একটা নিয়ে দিয়েছে, যার কারণে আর খেসারত বর্তমানে দিতে হইতেছে। ইংল্যান্ডের যদিও তারা যে গেমটা আছে, এই গেমটা কিন্তু গতকালকে দিচ্ছে না। আমরা ফিল্ডিং ইউনিটের মধ্যে দেখলাম এবং বোলিংয়ের মধ্যে দেখলাম সেরকম দিতে বা ব্যাটিং টপ অর্ডার যে ব্যাটিং লাইন আপ এটাও কিন্তু করতে পারছে না। বাট তারপরে কিন্তু ইংল্যান্ড জিতছে এবং ডাইরেক্টলি সেমিফাইনালে কোয়ালিফাই করেছে ফার্স্ট টিম হিসাবে, যেটা তারা খুব তাড়াতাড়ি করতে পারছে অন্য টিমের তুলনায়। এবার পাকিস্তানের যে কন্ডিশনটা বর্তমানে হয়ে রয়েছে, এটা কেমন একটা হয়ে রয়েছে, অর্থাৎ অলমোস্ট 80% কিন্তু সেমিফাইনাল রেস থেকে বাইরে গেছে। কারণ তার কাছে মাত্র একটা ম্যাচ আছে, যেটা হইব শ্রীলঙ্কার সঙ্গে। ওই ম্যাচে যদি হারে, নো ডাউট পাকিস্তান বাদ হয়ে যাবো এবং তারা আশা করতে হবে নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যে যে ম্যাচটা হইব এটার মধ্যে যাতে নিউজিল্যান্ড হারা যায়, আর পাকিস্তানের লাস্ট ম্যাচ ডেফিনেটলি যাতে জিতে এবং শ্রীলঙ্কার লোকে যে খেলাটা হইব, এই পাকিস্তানের খেলা সেই ম্যাচের মধ্যে যাতে পাকিস্তান জিতে, তাহলে কিন্তু পাকিস্তানের একটু চান্স আছে, 3 পয়েন্ট থাকবে সেই জায়গার মধ্যে। আবার কিন্তু নেটটা ম্যাটার করবো, তো সে জায়গায় এই ক্যালকুলেশন ওয়াইজ যদি দেখা যাচ্ছে এখানে নিউজিল্যান্ড কিন্তু চান্স আছে, প্রবল চান্স আছে সেমিফাইনালে ওঠার। ইংল্যান্ড আর নিউজিল্যান্ড আমি এদিক থেকে দেখতেছি। আর ওই গ্রুপের মধ্যে যদি দেখি, এখানে ইন্ডিয়া মাস্ট বি 2টা ম্যাচই জিততে হইব। যদি জিতে তাহলে দেশ কোনো রান রেটের ম্যাটার করতো না, কারণ ডাইরেক্ট সেমিফাইনাল যেতে পারবো। আর যদি একটা ম্যাচ হারা জায়গা বা ওয়েস্ট ইন্ডিজ যদি সাউথ আফ্রিকা হারে, তাহলে কিন্তু ইন্ডিয়ার রেস এখানেই শেষ। অর্থাৎ সাউথ আফ্রিকার ম্যাচগুলি জিততে লাগবে বাদ বাকি 2টা ম্যাচ এবং ইন্ডিয়ার বাদ বাকি 2টা ম্যাচ জিতে, তাইলেই কিন্তু এখানে ভারত সেমিফাইনালে যেতে পারবো। এবং সেখানে আমরা ইন্ডিয়া, সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ড আর নিউজিল্যান্ড যদি ওই টিমের থেকে ধরি, তাহলে সেখানে এই 4টা টিমের সেমিফাইনাল আমরা দেখতে পাবো। তো পাকিস্তানের লেগে খুব টাফ এবং ইন্ডিয়ার লেগেও খুব টাফ। আর যদি 2 টিমই কোয়ালিফাই না করে, তাহলে কিন্তু এখানে বড় একটা লস হইব আইসিসির রেভিনিউর লেগে। কেন আমরা জানি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানে একটা হিউজ রেভিনিউ জেনারেটর আইসিসির লেগে। আর এই 2টা টিম যদি না থাকে, তার মধ্যে ইন্ডিয়াও যদি না থাকে বা পাকিস্তান যদি একটা টিমও যদি না থাকে, তাহলে কিন্তু এখানে অনেকটাই লস, বিশেষ করে ইন্ডিয়া। কারণ ইন্ডিয়া যেখানে যেখানে কিন্তু স্পন্সরশিপের বা খেলাখেলি হয় বা দর কষাকষি খেলা বা টাকার তার অ্যামাউন্টটা প্রচুর বোঝা, যেখানে কতটুকু প্রফিট করতে পারে আইসিসি, সেখানে ইন্ডিয়ায় যদি সেমিফাইনাল না যেতে পারে, তাহলে কিন্তু শেষ। তো যাই হোক, পাকিস্তান ডেফিনেটলি তার থিঙ্ক ট্যাঙ্ক বা কোচিং স্টাফ কী চিন্তা করে সেটা তার টিমের নেক্সট ম্যাচের লেগে কীরকম খেলতে পারে, এটাই কিন্তু দেখার বিষয়। কারণ তারা ক্যাপ্টেন্সি তো জানি না সালমান আলী আগারে কীভাবে ক্যাপ্টেন্সি, তার লাগে শোয়েব আক্তার পর্যন্ত সমালোচনা করছে সালমান আলী আগা ক্যাপ্টেন্স মেটেরিয়াল না। আমরা দেখলাম এই জায়গার মধ্যে অন্য একটা অ্যাগ্রেসিভ যদি ক্যাপ্টেন হইতো, ডেফিনেটলি ম্যাচটা কিন্তু ঘুরাতে পারতাম। আমরা যেটা দেখলাম রোহিত শর্মা বা বিরাট কোহলি বা মহেন্দ্র সিং ধোনির ক্ষেত্রে যেটা দেখলাম, যে কীভাবে ক্লোজ ম্যাচ বা লো স্কোরিং ম্যাচ জিতাইতে হয়, যেটা রোহিত শর্মা খুব ভালো করতে পারতো। কিন্তু সে জায়গার মধ্যে পাকিস্তানের ক্যাপ্টেন কী ক্যাপ্টেন্সি করলো গতকালকে, মানে বোঝা শোনার বাইরে। যার সুযোগ কিন্তু ইংল্যান্ডের ক্যাপ্টেনটা উঠাইছে এবং ইংল্যান্ড অ্যাজ ইউজুয়াল তারা কিন্তু ফার্স্ট টিম হিসেবে সেমিফাইনালে গেছে। তো যাই হোক, ইংল্যান্ড ফার্স্ট টিম হিসেবে কোয়ালিফাই করছে। হয়তো নেক্সট ইয়ার মধ্যে আগামীকালকে সাউথ আফ্রিকা যদি ওয়েস্ট ইন্ডিজরা হারতে পারে, তাহলে কিন্তু বা জিম্বাবুয়ে হারতে পারে, তাহলে কিন্তু ডেফিনেটলি এখানে সাউথ আফ্রিকা সেমিফাইনালে যাবো। 2টা টিম অলরেডি আমরা কনফার্ম করে নিয়েছি, বাদ বাকি 2 টিম হয়তো ইন্ডিয়া আর নতুবা নিউজিল্যান্ড ওই গ্রুপেতে যেতে পারে, নতুবা ওয়েস্ট ইন্ডিজ আর এদিকে নিউজিল্যান্ড বা পাকিস্তান যেতে পারে। তো যাই হোক, আমরা মোটামুটি সেমিফাইনাল রেসের থেকে অলমোস্ট আগে গেছি, আর বেশি দিন নাই, তার মধ্যে আমরা পাইলাম। তো যাই হোক, ইন্ডিয়া লেগে বেস্ট অফ লাক থাকবো, যাতে ইন্ডিয়ার নেক্সট ম্যাচ 2টা ম্যাচ যাতে জিততে পারে এবং সেমিফাইনালে যেতে পারে।